আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদে বিশাল সমাবেশ করেছে তার দল পিটিআই। এই সমাবেশ থেকে ইমরানকে মুক্তি দিতে 2 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে দলটি। রবিবারের এই সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে পিটিআই সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। তাদের আটকাতে বিভিন্ন রাস্তায় কন্টেইনার রাখা সহ বিভিন্ন বাধা বিপত্তি তৈরি করা হয়। তা সত্ত্বেও জনতার ঢল নামে এই সমাবেশে। ইমরানকে মুক্তি দিতে 2 সপ্তাহের সময় বেঁধে দিয়ে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর সমাবেশে বলেন, যদি পিটিআই প্রতিষ্ঠাতাকে 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহের মধ্যে আইনিভাবে মুক্তি না দেওয়া হয় তাহলে আমরা তাকে নিজেরাই মুক্ত করব। এজন্য প্রথম গুলি আমার বুকে নেব আমি। দলটির আরেক নেতা হামাদ আজহার বলেন, পিটিআইয়ের নেতাকর্মীদের বাধা দিয়ে সরকার বুঝিয়ে দিয়েছে তারা ইমরান খান এবং তার সমর্থকদের ভয় পায়। এছাড়া পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের বিরুদ্ধেও আন্দোলন শুরুর হুমকি দিয়েছেন তিনি। এজন্য সমর্থকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন পিটিআইয়ের এই নেতা। 2022 সালের 10 এপ্রিল অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা হয়। এসব মামলায় এখন কারাগারে রয়েছেন তিনি। এখন পর্যন্ত ইমরান খানের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে তার সবই অস্বীকার করেছেন তিনি। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে এসব মামলা করা হয়েছে যেন তাকে রাজনীতি থেকে দূরে রাখা যায়। পাকিস্তানের গত জাতীয় নির্বাচনেও অংশ নিতে দেয়া হয়নি ইমরান খানকে, এমনকি তার দল পিটিআইকেও দলীয়ভাবে নির্বাচনে অংশ নিতে দেয়া হয়নি। নেতারা স্বতন্ত্রভাবে নির্বাচন করেও সবচেয়ে বেশি আসনে জয় পেয়েছেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় 60 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী। শুধু তাই নয়, অরুণাচলে আনজাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্পও করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি। অরুণাচল 24 নামের একটি স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, কাপাপু এলাকায় কাঠে আগুন ধরানো, পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে সাম্প্রতিক সময়ে চীনা সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে। ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে 2014 লেখা রয়েছে। ভারতীয় ভূখণ্ড নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনা সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, অঞ্জো জেলার কাপাপু এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ মিলেছে। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে দাবি করা হচ্ছে, সপ্তাহখানেক আগে থেকেই ওই অঞ্চলে ঘাঁটি গেড়েছে চীনা সেনারা। ভারতীয় সেনাবাহিনীর মালামাল বহন করেন এমন ব্যক্তিরা জানিয়েছেন এই তথ্য। চীনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে 60 কিলোমিটার দূরে হাদিগ্রা পাসের কাছে অবস্থিত। নিউজ 5 বলছে, 2 দেশকে বিভক্তকারী ম্যাকমোহন লাইনের হাদিগ্রা পাসের কাছের কাপাপুতে ইন্দো তিব্বত বর্ডার পুলিশের একটি ক্যাম্পের অবস্থান রয়েছে। এর আগে 2022 সালের অগাস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় পিএলএ সৈন্যরা হাদিগ্রা হ্রদের কাছে নিজেদের অবকাঠামো নির্মাণ কার্যক্রম তদারকি করছে। সেখানে 3টি খননকারী মেশিন দিয়ে খনন কাজ পরিচালনা করতে দেখা যায় চীনের সামরিক বাহিনীকে। এদিকে 7 সিস্টার্সের আরেক রাজ্য মণিপুরে পরিস্থিতি এখনও থমথমে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দফায় দফায় বৈঠক করছেন কর্মকর্তারা। দ্য হিন্দু এক রিপোর্টে জানিয়েছে, পাহাড়ি এলাকায় মিলিশিয়াদের ক্যাম্পগুলোতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। পাশাপাশি গড়পড়তা অভিযানের বদলে তিনি পেশাদার উপায়ে বিশেষজ্ঞদের সমন্বয়ে সংকট সমাধানের দাবিও জানান। 24 ঘন্টার মধ্যে 2 দফা গভর্নরের সাথে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। 1 সেপ্টেম্বরের পর থেকে মণিপুরে জাতিগত সংঘাতে 9 জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ শনিবার বন্দুকযুদ্ধে নিহত হয় 9 জন। হামাসের হাত থেকে মুক্তি পাওয়া ইসরায়েলি এক বন্দী বলেছেন, হামাসের টানেল নেটওয়ার্ক সম্পর্কে কোনো ধারণাই নেই ইসরায়েলি বাহিনীর। হামাসের বিশাল এই টানেল নেটওয়ার্কের ভেতরে কি আছে, এগুলো কিভাবে বিন্যাস করা হয়েছে সেই সম্পর্কে পুরোপুরি অন্ধকারে রয়েছে ইসরায়েলিরা। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12কে দেয়া সাক্ষাৎকারে আদিনা মোশে নামের 72 বছর বয়সী এই নাগরিক বলেছেন, হামাসের হাত থেকে মুক্তি পাওয়ার পর গোয়েন্দা সংস্থা শিনবেত তাকে অনুরোধ করেছে হামাসের টানেলের ছবি আঁকতে। যুদ্ধের শুরুর দিকে হামাস যে কয়েকজন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে তাদের একজন আদিনা মোশে। তিনি বলেন, শিনবেত আমাকে টানেলের ছবি আঁকতে বলেছে কারণ তারা হামাসের টানেল সম্পর্কে কিছুই জানে না। এছাড়া গোয়েন্দা সংস্থাটি একজন ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছে তার কাছে, যিনি টানেলের বিবরণ শুনে এর প্রকৃতি আন্দাজ করার চেষ্টা করেছেন।
মোশে সেই ইঞ্জিনিয়ারকে বলেছেন, এই টানেল বিশাল একটি ধাঁধা যা পুরো এলাকা জুড়ে বিস্তৃত। শুধুমাত্র সামরিক অভিযান চালিয়ে কখনোই এই টানেল থেকে বন্দীদের মুক্ত করা যাবে না। মুক্তিপ্রাপ্ত এই বন্দী আরও বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু মিথ্যা কথা বলছেন। তিনি কিংবা তার সেনাবাহিনী কেউ হামাসের টানেল সম্পর্কে কিছুই জানে না। চ্যানেল 12 জানিয়েছে, গোয়েন্দারা আদিনা মোশেকে টানেলের স্কেচ আঁকতে বললে তিনি জানান তার ছবি আঁকার দক্ষতা নেই। এরপর তাকে টানেলের অবস্থান, গতিপথ, ভেতরে থাকা যন্ত্রপাতি সম্পর্কে গোয়েন্দাদের কাছে মৌখিক বর্ণনা তুলে ধরতে বলা হয়। প্রায় 1 বছর ধরে গাজায় যুদ্ধ করেও হামাসের টানেল রহস্য ভেদ করতে পারেনি ইসরায়েল বাহিনী। ডজন ডজন বাংকার ব্লাস্টার বোমা ছুড়েও কোনো লাভ হয়নি। এছাড়া টানেলে পানি সেচ দেয়া কিংবা বিষাক্ত গ্যাস স্প্রেও করেছে ইসরায়েলি বাহিনী, কিন্তু হামাসের টানেল নেটওয়ার্ক এতটাই পরিকল্পিত ও উন্নত ব্যবস্থায় গড়ে তোলা হয়েছে যা ইসরায়েলি সেনাদের প্রতিনিয়ত নাকানি চুবানি খাওয়াচ্ছে। ফিলিস্তিনের পশ্চিম তীর ও জর্ডান সীমান্তের একটি ক্রসিংয়ে বন্দুকধারীর গুলিতে 3 ইসরায়েলি নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানায়, হামলাকারী জর্ডানের আল কারামে শহর থেকে একটি ট্রাকে করে রবিবার সকালে অ্যালেনবি সেতু ক্রসিংয়ে আসেন। এরপর সীমান্ত প্রহরীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেন। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে। জর্ডান জানায় তারা ঘটনাটি তদন্ত করছে এবং ইসরায়েল নিয়ন্ত্রিত এমন একটি জায়গায় ঘটনাটি ঘটেছে যেখানে জর্ডানের ট্রাকগুলো মালামাল খালাস করে। এই ঘটনার পর 2 দিক থেকে ক্রসিংটি বন্ধ করে দেওয়া হয়। ইসরায়েলের এক কর্মকর্তা বার্তা সংস্থা AFP-কে জানান, নিহত 3 জনই ইসরায়েলের নিরাপত্তা প্রহরী, তবে তারা ইসরায়েলের সেনাবাহিনী বা পুলিশের সদস্য নয়। জর্ডানের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, ঘটনার সময় মালামাল খালাসের জায়গা থেকে জর্ডানের অন্তত 2 ডজন ট্রাক চালককে ইসরায়েলের সেনাবাহিনী জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ঘটনার পর জর্ডানের সঙ্গে ইসরায়েলের সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি বিমানবন্দর কর্তৃপক্ষ। অ্যালেনবি সেতু ক্রসিং বাদশাহ হোসেন সেতু নামেও পরিচিত। এটি পশ্চিম তীর এবং জর্ডানের মধ্যে বৈধ পারাপারের একমাত্র পথ। তাছাড়া জর্ডান থেকে পশ্চিম তীরে ঢোকার এটি একমাত্র পথ যেটি ইসরায়েলের ভেতর দিয়ে যায়নি। এই ঘটনার পর নেতানিয়াহু একে ইসরায়েলের জন্য একটি কঠিন দিন হিসেবে আখ্যায়িত করেছেন। মন্ত্রিসভার বৈঠকের শুরুতে তিনি ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। হামাস এই হামলার দায় স্বীকার করেনি, তবে এটিকে গাজা যুদ্ধের প্রকৃতির প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে। পূর্ব ইউক্রেনের আরেকটি শহর দখলে নিয়েছে রুশ সেনারা। রাশিয়ার সেনাবাহিনী রবিবার এই তথ্য নিশ্চিত করেছে। রুশ সেনাদের দখল করা শহরটির নাম নোভরিদিভকা। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে অভিযান শুরুর আগে শহরটির বাসিন্দা সংখ্যা ছিল 14,000-এর বেশি। নোভরোদিভকা ইউক্রেনের পূর্ব দিকে ডোনবাসের ডোনেটস্ক অঞ্চলের একটি শহর। এখান থেকে 12 কিলোমিটার দূরে এই অঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ পোক্রোভস্ক শহর দখলই রুশ সেনাদের প্রধান লক্ষ্য। গত গ্রীষ্মকাল থেকে এই অঞ্চলে অভিযান জোরদার করে রুশ সেনারা। তারা এখন পোক্রোভস্ক দখলের কাছাকাছি পর্যায়ে চলে এসেছে। গত 6 আগস্ট আকস্মিকভাবে রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে স্থল অভিযান শুরু করে ইউক্রেন, কিন্তু তা সত্ত্বেও ডোনেটস্ক অঞ্চলে ধীর গতিতে নিজেদের লক্ষ্যে এগিয়ে যায় রাশিয়া। গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট পুতিন জানান, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনবাস দখলই তাদের প্রধান লক্ষ্য। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের পাল্টা অভিযানের কারণে ডোনবাসে তাদের অভিযান আরও সহজ হয়েছে। 2022 সালে ইউক্রেনে অভিযান শুরু করার পর রুশ বাহিনী বর্তমানে দেশটির মোট ভূখণ্ডের 5 ভাগের 1 ভাগ দখলে রেখেছে। ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফের দফতর রবিবার সন্ধ্যায় প্রকাশিত এক রিপোর্টে পোক্রোভস্ক সেক্টরে যুদ্ধের কথা বলেছে। তারা দাবি করছে, রাশিয়ার সেনাদের 29টি আক্রমণ তারা প্রতিহত করেছে। তবে গত সপ্তাহে সরকারি রেডিওতে এক রিপোর্টে বলা হয়েছে, ইউক্রেনের সেনারা নোভরোদিভকা শহরটি ছেড়ে চলে গেছে, কারণ শহরটি রক্ষা করার মতো অবস্থায় তারা নেই। উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেবোন। রবিবার দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের 94.7% গিয়েছে তার ঝুলিতে। 78 বছর বয়সী তেবোন আলজেরিয়ার সেনাবাহিনী সমর্থিত প্রার্থী ছিলেন। নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন রক্ষণশীল প্রার্থী আবদেল্লালি হাসানি শেরিফ এবং সমাজতন্ত্রের সমর্থক প্রার্থী ইউসেফ আজিজ। এরা দুজন যথাক্রমে 3% এবং 2.1% ভোট পেয়েছেন বলে রাজধানী আলজিয়ার্সে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ শারফি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আলজেরিয়ার মোট ভোটার সংখ্যা 2.40 লাখ। তার মধ্যে ভোট দিয়েছেন মাত্র 57 লাখ ভোটার। তরুণ প্রজন্মের অনেকেই ভোট দেওয়া থেকে বিরত ছিলেন।
আলজেরিয়ার রাজনীতি বিশ্লেষক ওসামা বিন জাভিদ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, বছরের পর বছর ধরে আলজেরিয়ার রাজনীতিতে সেনাবাহিনী প্রভাব বিস্তার করে আসছে এবং দেশের তরুণ প্রজন্ম এই হস্তক্ষেপ পছন্দ করে না। তাই প্রতিবাদ হিসেবে অনেকেই ভোট দেয়া থেকে বিরত ছিল। 2019 সালে দেশের বেকারত্ব সমস্যার সমাধান, পেনশন এবং সরকারি উদ্যোগে আবাসন সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয় পেয়েছিলেন আব্দেল মাজিদ, কিন্তু তার প্রথম মেয়াদে এসব সমস্যার দৃশ্যমান কোনো সমাধান হয়নি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।